বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক জটিল রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। মাননীয় স্পিকার, আমি লক্ষ্য করেছি 2026-27 অর্থ বছরে শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির প্রায় 2%। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতি। মহিলা আসন 302 এর সদস্য শিরিন সুলতানা, আপনার সময় 8 মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের আপসের নেত্রী, মা মাটি মানুষের নেত্রী, যিনি আজকে বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন আমাদেরকে আজকে এই অবস্থানে দেখে। আজকে এই মুহূর্তে আমি তাকে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আমি স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের, স্মরণ করছি 90-এর গণ আন্দোলনের শহীদদের এবং 24-এর গণ আন্দোলনের, জুলাইয়ের গণ আন্দোলনের বীর ছাত্র জনতাকে, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে আজকে এই গণতন্ত্র পুনরুদ্ধারে এনে সংসদে বসিয়েছে। তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে, যারা একটি যুগান্তকারী এবং সময়োপযোগী এই বাজেট সংসদে উপস্থাপন করেছেন। 9,38,000 টাকার এই বাজেট প্রস্তাব করা হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5, মূল্যস্ফীতি 7.5। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক জটিল রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। মাননীয় স্পিকার, একদিকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক সংঘাত, মুদ্রাস্ফীতি এবং জ্বালানি সংকট, অন্যদিকে কর্মসংস্থান, বিনিয়োগ ও সামাজিক ন্যায্যতার প্রশ্ন। এমন অবস্থায় প্রস্তাবিত জাতীয় বাজেট কেবল একটি আর্থিক দলিল নয়, বরং রাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক দর্শনের একটি সুস্পষ্ট ঘোষণা। এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো উন্নয়নকে কেবল অবকাঠামো নির্মাণ কিংবা প্রবৃত্তির পরিসংখ্যানে সীমাবদ্ধ না রেখে জনগণের কল্যাণ, কর্মসংস্থান, সুশাসন এবং পরিবেশগত ভারসাম্যের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা। অর্থমন্ত্রী যে 4টি নীতিকে বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনার ভিত্তি হিসেবে চিহ্নিত করেছেন, তা বাংলাদেশের অর্থনৈতিক চিন্তাধারায় একটি নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় প্রকল্প গ্রহণের সংখ্যা ও ব্যয়ের পরিমাণকে সাফল্যের সূচক হিসেবে বিবেচনা করা হয়েছে, কিন্তু এবার ভ্যালু ফর মানি বা সীমিত সম্পদের সর্বোচ্চ কার্যকর ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি মূলত রাজনৈতিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে দেয়: জনগণের অর্থ জনগণের জন্য কতটা কার্যকরভাবে ব্যয় হচ্ছে। মাননীয় স্পিকার, কর্মসংস্থানকে বাজেটের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করা বর্তমান বাস্তবতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী একদিকে সবচেয়ে বড় শক্তি, অন্যদিকে সঠিক কর্মসংস্থান না হলে এটি সামাজিক রাজনৈতিক অস্থিরতার কারণও হতে পারে। তাই সরকারি বিনিয়োগের সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনের এই প্রচেষ্টা অর্থনীতির পাশাপাশি সামাজিক স্থিতিশীলতারও জন্য গুরুত্বপূর্ণ। পরিবেশগত বিবেচনাকে বিনিয়োগের নীতির অংশ করা বাংলাদেশের জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত। জলবায়ু পরিবর্তনের অভিঘাতের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ফলে উন্নয়ন পরিবেশকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক হিসেবে দেখার এই দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বার্তা বহন করে। মাননীয় স্পিকার, বাজেটের আরেকটি উল্লেখযোগ্য দিক হল সরকারের ঘোষিত 3R স্ট্র্যাটেজি। রাজনৈতিক অর্থনীতির ভাষায় এটি মূলত একটি ধাপে ধাপে রাষ্ট্রীয় পুনর্গঠনের কর্মসূচি। প্রথম ধাপ রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, মূলত সংকট মোকাবেলার পরিকল্পনা, অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এই পর্যায়ের মূল লক্ষ্য। দ্বিতীয়ত রেস্টোরেশন, অর্থনীতির কাঠামোগত দুর্বলতাগুলো দূর করার উদ্যোগ। ব্যাংকিং খাতের সংস্কার, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ছাড়া এই ধাপ সফল করা সম্ভব নয়। তৃতীয়ত রিকনস্ট্রাকশন ফর এসকেলেশন, সবচেয়ে উচ্চাভিলাষী কর্মসূচি। এর লক্ষ্য শুধু প্রবৃদ্ধি অর্জন নয়,
বরং এমন একটি অর্থনৈতিক কাঠামো নির্মাণ করা যা বৈশ্বিক প্রতিযোগিতা টিকে থাকতে সক্ষম হবে। মাননীয় স্পিকার, একটি জাতির প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণ নয়, বরং মানুষের সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান চর্চা, স্বাস্থ্য সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে নিহিত। একটি জাতি তখনই এগিয়ে যায় যখন তার শিক্ষা ব্যবস্থা সময় চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এগোয়। আমি লক্ষ্য করেছি 2026-27 অর্থ বছরে শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির প্রায় 2%। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতি। বর্তমান বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তির আগামী দিনে কর্মসংস্থানের ধরন বদলে দিচ্ছে। তাই আমাদের শিক্ষা ব্যবস্থা কেবল পরীক্ষা ভিত্তিক নয়, দক্ষতা ভিত্তিক ও কর্মসংস্থানমুখী করতে হবে। আমি বিশেষভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করার উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।